বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগতম। তোমরা একটু খেয়াল করো, আজকে কিন্তু আমাদের 12তম ক্লাস চলতেছে। এই দ্বাদশ ক্লাসের পরেও কিন্তু একটা ক্লাস হবে, এটা কিন্তু মাথায় রেখো। আজকে আমাদের শেষ ক্লাস না, কারণ আমাদের সিলেবাসটা আসলে আমি শেষ করতে পারি নাই, তারপরও অল্প সময় তো এই জন্য। সুতরাং তোমাদের কিন্তু এই আজকের ক্লাসের পরে আরেকটা ত্রয়োদশ ক্লাসটা তোমরা করবা। তাহলে আমরা একটু দেখো, আমাদের ছবিগুলো দেখতে পাচ্ছ তো? ছবিগুলোতে তোমরা একটু খেয়াল করো কিসের ছবি দেখা যাচ্ছে। আমরা প্রথমে একটা অফিস ভবন দেখলাম, আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা অফিসে আগুন লাগানো, পাশাপাশি কিছু টাকা পয়সার লেনদেন হচ্ছে। আমাদের এই ছবিগুলো দেখে আজকে কি মনে হচ্ছে, আমরা আজকে কি পড়বো? দেখো, আমরা বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। বাংলাদেশের কতিপয় উল্লেখযোগ্য বীমা ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করবে আজকে আমরা পাঠ শেষে। আশা করি তোমরা বাংলাদেশের বীমা ব্যবসার সমস্যার সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের বীমা ব্যবসার সমস্যার সমাধানের উপায় সমূহ ব্যাখ্যা করতে পারবে। আমরা আজকে এই ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বসো। আমরা আজকে ক্লাসে প্রথমে আমরা আজকে জানার চেষ্টা করব বাংলাদেশের বীমা ব্যবসার অবস্থাটা, বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান অবস্থাটা কেমন আমরা জানার চেষ্টা করব। এটা একটা বিশাল ব্যাপার, অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা কি পয়েন্টগুলো আলোচনা করব। আমাদের যেহেতু একটা সময়ের বাইন্ডিংস আছে, তোমরা একটু খেয়াল করো। এই যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালের 16ই ডিসেম্বর। এই সুতরাং 71 সালের ডিসেম্বর মাস, সুতরাং সরকার কার্যক্রম এবং সরকারি কার্যক্রম শুরু হয় এর পরবর্তী সময় থেকে। এবং এই কথাও তোমাদের জেনে রাখা দরকার যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এ কিন্তু আমাদের দেশে ছিলেন না। উনি আসছেন 10 জানুয়ারি 1972 সালে। সুতরাং এর আগ পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি কিন্তু ছিলেন না, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন মহামান্য সৈয়দ নজরুল ইসলাম। এই যে অবস্থাটা, সুতরাং আমাদের দেশের যে বীমা শিল্পের আমাদের দেশ অনেক দিক থেকে পিছিয়ে ছিল, এর মধ্যে বীমা শিল্প পিছিয়ে ছিল। তারপরও এদেশে যেই প্রতিষ্ঠানগুলো ছিল, 75টার মতো প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানগুলোকে 8 আগস্ট 1972 খ্রিস্টাব্দ তারিখে মহামান্য রাষ্ট্রপতির 95 নম্বর আদেশ দ্বারা দেশের সকল বীমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়। এই মহামান্য রাষ্ট্রপতির এই 95 নম্বর আদেশ দ্বারা যতগুলো প্রতিষ্ঠান ছিল বীমা প্রতিষ্ঠান, এটা সাধারণ বীমা এবং জীবন বীমা, সবগুলোকে একত্রে 5টা ভাগে ভাগ করা হয় প্রথম। কিন্তু পরবর্তীতে এগুলোকে আবার পুনর্বিন্যাস করে, অর্থাৎ 75টাকে 5টা এনে পরবর্তীতে 1973 সালে সরকার এগুলিকে পুনর্বিন্যাস করে 2টি প্রতিষ্ঠানে পরিণত করে। জীবন বীমা সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে জীবন বীমা কর্পোরেশন, আর একটা করে সাধারণ বীমা সম্পত্তি সম্পর্কিত বীমা পরিচালিত হয় সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে। অর্থাৎ 1973 সালে রাষ্ট্রপতির আদেশ অনুসারে পরবর্তীতে 2টি বীমা প্রতিষ্ঠান পুনর্গঠিত হয়। একটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, যা মানুষের জীবন এবং জীবিকার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে বীমা করা হয়। অন্যটি হয় সাধারণ বীমা কর্পোরেশন,
যা মানুষের সম্পত্তি বিষয়ক বিষয়াদি নিয়ে বীমা করা হয়। বর্তমানে এদেশে কয়েকটি জীবন বীমা প্রতিষ্ঠান আছে, সরকারি 2টি, 29টি বেসরকারি এবং একটি বিদেশি বীমা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি কোনটা তোমাদের সবার মাথায় চলে আসবে? জীবন বীমা কর্পোরেশন। আর কোনো সরকারি নেই, আছে আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ডাক জীবন বীমা। ডাক জীবন বীমা বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক এটা পরিচালিত হয়ে থাকে। আর বিদেশি কোনটা এটা বলতে পারবা? আলিকো। এটার আগের নাম ছিল আলিকো, এখন হচ্ছে এটা ম্যাট লাইফ। এটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। এই জীবন বীমা কারী প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের শাখার সংখ্যা হচ্ছে এখন কত? 5000। দেখো সাধারণ বীমার কয়টা আছে, অপরদিকে সাধারণ বীমা সরকারি একটি, কোনটা এটা? সাধারণ বীমা কর্পোরেশন। বেসরকারি অনেকগুলো আছে, বেসরকারি 45টা। আর এইগুলো সাধারণ বীমার প্রতিষ্ঠানগুলোর শাখার সংখ্যা এদেশে প্রায় 1000টি। বুঝতেই পারতেছো আমাদের বীমা ব্যবসার প্রসারতা। এটাও মনে রাখা দরকার, বর্তমানে বীমা ব্যবসা করার জন্য অনেক উদ্যোক্তা এগিয়ে আসছেন এবং আমাদের সরকারের নিকট অনেকেই নতুন নতুন বীমা প্রতিষ্ঠান স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং বীমা বর্তমানে একটা রাইজিং সেক্টর। বর্তমানে আমাদের বীমা প্রতিষ্ঠানগুলো অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। শুরুতে এই প্রতিষ্ঠানটা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। এই অর্থ মন্ত্রণালয় ছাড়াও এই প্রতিষ্ঠানগুলোর সাথে আরো কিছু প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে, যেমন এটাকে নিয়ন্ত্রণ করে থাকে বীমা অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারা বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণত এই সরকারি বেসরকারি জীবন বীমা এবং সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ এবং তদারকির দায়িত্বটা ওরাই পালন করে থাকেন। এছাড়া বাংলাদেশ বীমা একাডেমি আছে। বীমা একাডেমি কি করে? বিভিন্ন সময়ে বীমার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেয়। এছাড়াও তারা বীমা বিষয়ক বিভিন্ন সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করিয়ে থাকেন। এছাড়া তারা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়ামের আয়োজন করে। আরেকটা আছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, তারাও বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে থাকে। এই হচ্ছে বাংলাদেশের বীমার অবস্থা। তবে মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু বর্তমানে বীমা খুবই রাইজিং একটা সেক্টর। এই সেক্টরে প্রচুর, বললাম যে এখন তো আছে, এছাড়া আরো অনেক নতুন নতুন উদ্যোক্তারাও বীমা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য এগিয়ে আসছে। 2013 সালে আমাদের জীবন বীমা খাতে আয়ের পরিমাণ হচ্ছে 64,280 মিলিয়ন টাকা। আর সাধারণ বীমার ক্ষেত্রে মোট আয়ের পরিমাণ ছিল 12,505 মিলিয়ন টাকা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের আয় কিন্তু কম না। অর্থাৎ সেবা খাতের মধ্যে জীবন বীমা এবং সাধারণ বীমা উল্লেখযোগ্য হারে এটা অবদান রেখে যাচ্ছে। আমরা এই বর্তমানে বাংলাদেশের বীমার এই অবস্থাটাই আমরা আলোচনা করলাম। এছাড়া পরবর্তীতে আরো কিছু বিষয় আলোচনা করবো, সমস্যা সমাধান এবং উল্লেখযোগ্য, তখন তোমরা আরো একটু বুঝতে পারবে। বাংলাদেশের উল্লেখযোগ্য কতগুলো বীমাকারী প্রতিষ্ঠানের আমরা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটা বীমাকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম আমরা বলবো জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশন হচ্ছে একটা সরকারি বীমাকারী প্রতিষ্ঠান। আমরা বলছিলাম 1973 সালে এটা পুনর্গঠিত হয়ে সকল জীবন বীমা সম্পর্কিত বিষয়গুলো তারাই বীমা করে থাকেন এবং এই প্রতিষ্ঠানটা
বাংলাদেশের একমাত্র সরকারি, এছাড়া ডাক জীবন বীমা একটা আছে। সুতরাং এটাই হচ্ছে শুধুমাত্র বীমা ব্যবসার সাথে সবচেয়ে বেশি পরিমাণে সম্পৃক্ত আছে এবং সবচেয়ে লার্জেস্ট বাংলাদেশে। এবং এই প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে বাংলাদেশ সরকারকে রাজস্ব আয় দিয়ে থাকে। এবং মনে রাখা দরকার, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে ম্যাক্সিমামই লুজিং কনসার্ন, জীবন বীমা কর্পোরেশন সেই ক্ষেত্রে সরকারকে প্রতি বছরেই মুনাফা দিয়ে থাকেন এবং এটা প্রতি বছরেই তাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ বীমা কর্পোরেশন। সাধারণ বীমা কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের সম্পত্তি বীমার সাথে সম্পৃক্ত সকল ধরনের বীমা কার্যক্রমের সাথে সাধারণ বীমা সম্পৃক্ত আছে। সাধারণ বীমা সম্পৃক্ত থাকে। এই সাধারণ বীমার অফিস বাংলাদেশের সকল বিভাগীয় শহরে রয়েছে এবং তাদের নিজস্ব ইমারত এবং তাদের কর্মচারী কর্মকর্তাদের জন্য আবাসনের সুব্যবস্থা রয়েছে। সুতরাং সাধারণ বীমা একটা বৃহৎ লাভজনক প্রতিষ্ঠান। এই সাধারণ বীমা কর্পোরেশনও বাংলাদেশ সরকারকে প্রতি বছর প্রচুর মুনাফা প্রদান করে থাকে। ডাক জীবন বীমা। ডাক জীবন বীমাটা আমাদের দেশের, আমরা যদিও এখন খুব এটার নাম বেশি একটা শুনতে পাই না, কিন্তু এটার সূচনা কিন্তু জীবন বীমা কর্পোরেশনের অনেক আগে। এটা 1884 সালে রানারদের, আসলে এখন আমাদের পোস্ট অফিসেই বন্ধ হয়ে যাচ্ছে, ডাক বিভাগটা অনেক প্রায় মৃত পায়, কিন্তু তাদের ইতিহাস কিন্তু অনেক উজ্জ্বল। অর্থাৎ ডাক জীবন বীমা প্রথম তাদের রানার, এই সুকান্ত ভট্টাচার্যের সেই রানার কবিতা তোমরা অনেকেই জানো। সুতরাং রানার দের বীমা করায় ডাক জীবন বীমার মাধ্যমে প্রথম সূচনা হয় 1884 সালে। পরবর্তীতে এটা অনেক চড়াই উতরাই পার করে বাংলাদেশ সরকার এটাকে সরাসরি নিয়ন্ত্রণ করে। এবং উল্লেখযোগ্য একটা বিষয় যে এখানে সরকার এখান থেকে কোনো মুনাফা অর্জন করে না, সরকার এখানে শুধু সেবাই দিয়ে থাকেন। এবং ডাক জীবন বীমাকে দুইজন পরিচালক আছেন, এর মধ্যে ওদেরকে বলা হয়, ওদের পদমর্যাদা জেনারেল ম্যানেজার পর্যায়ে দুইজন, একজন পূর্বাঞ্চল, এটা হেড অফিস হচ্ছে ঢাকা, আরেকটা হচ্ছে পশ্চিমাঞ্চল জিএম জেনারেল ম্যানেজার বসেন, এটা রংপুরে অফিস। সুতরাং এই দুইজন জেনারেল ম্যানেজারের নিয়ন্ত্রণে থেকেই ডাক জীবন বীমা পরিচালিত হচ্ছে। ডাক জীবন বীমার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। ওই যে প্রথমে বললাম, জীবন বীমা কর্পোরেশন কিছুটা মুনাফামুখী, কিছুটা মুনাফা অর্জন করে সরকারকে মুনাফা দেয়। ডাক জীবন বীমাটা কিন্তু মুনাফামুখী না, সরকার এখান থেকে কোনো মুনাফা অর্জন করতে চায় না। এখানে সর্বোচ্চ হারে প্রিমিয়াম প্রদান করা হয়, এখানে ছোট অঙ্কেরও বীমা করা যায়। এবং এই বীমার অন্যতম একটা বড় সুবিধা হচ্ছে যে 2 বছর যদি বীমা আমরা চালু রাখি তাহলেই কিন্তু এটা সমর্পণ মূল্য সবচেয়ে বেশি 90%। ইভেন এই বীমাপত্র জমা রেখে আমরা 90% ঋণও নিতে পারি। অর্থাৎ আমরা আগেই বলছিলাম এই বীমার ক্ষেত্রে সরকার কোনো মুনাফা অর্জন করে না, এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বোনাস পাওয়ার সুবিধা আছে এবং প্রিমিয়াম হার সবচেয়ে কম এবং ছোট অঙ্কেরও বীমা করা যায়। আর আরেকটা বড় সুবিধা হচ্ছে আমরা যারা সরকারি চাকরি করি তাদের জন্য তাদের বেতনের থেকেই প্রতি মাসেই মাসিক ভিত্তিতে বা ষান্মাসিক ত্রিমাসিক ভিত্তিতে হলে আমাদের কি করতে পারি, প্রিমিয়াম দিতে পারি। অন্যান্য বীমার ক্ষেত্রে এই সুযোগটা তেমনটা নাই। আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা ছিল আগের আলিকো, আমরা বলতাম আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বর্তমানে এটার নাম চেঞ্জ হয়ে গেছে, এটা মার্জ হয়ে গেছে, এখন এটার নাম হচ্ছে ম্যাট লাইফ। ম্যাট লাইফ কি? মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই প্রতিষ্ঠানটা 2010 সালে 2 নভেম্বর ম্যাট লাইফ কি এটার সাথে অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের পরে 2010 সালের 2 নভেম্বর এটার নাম ছিল ম্যাট লাইফ আলিকো। ম্যাট লাইফ আলিকো 2015 সালে যেহেতু অধিগ্রহণ
ম্যাটলাইফ করেই ফেললো, এই জন্য ম্যাটলাইফ আর এই আলিকোর নামটা আর রাখতে চায় না। বর্তমানে 2015 সালের প্রথম থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকেই ম্যাটলাইফ, শুধু ম্যাটলাইফ নামে এটার ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করছে। সুতরাং যেটা আমরা আলিকো ছিল, 2010 সালের পরের থেকে এটা নাম হয়ে গেল আলিকো ম্যাটলাইফ। পরবর্তীতে এখন এটার নাম হচ্ছে ম্যাটলাইফ, অর্থাৎ মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা আমরা বুঝলাম। ম্যাটলাইফের নামটা আমরা কেন বলতে চাই, এটাই একমাত্র বিদেশি অর্থাৎ আমেরিকান মালিকানাধীন বীমা কোম্পানি, এবং ওরা জীবন বীমা নিয়ে কাজ করেন। এবং উল্লেখযোগ্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা সরকারকে প্রতি বছর খুব অধিক হারে আয়কর প্রদান করে থাকেন, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স দেন, এবং তাদের কর্পোরেট ট্যাক্সের সর্বোচ্চ করদাতাদের মধ্যে ওনারা থাকেন, অর্থাৎ টপ 10 এর মধ্যেই আমরা ম্যাটলাইফকে দেখতে পাই। এবং ম্যাটলাইফের একটা বিশেষত্ব হচ্ছে তারা খুব ডাইনামিক, ওরা খুব নতুন নতুন স্কিম আনে যেগুলো অন্যরা, আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোটা ততটা সফলভাবে পারতেছে না। এবং ওদের পেশাদারিত্ব আছে, এবং ওরা সততা এবং দক্ষতার কারণে ওরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া আরো অনেক আমাদের দেশে জীবন বীমা এবং সাধারণ বীমা প্রতিষ্ঠান আছে, যেমন জনতা ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে। সুতরাং আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জীবন বীমার ক্ষেত্রে ডেল্টা লাইফ কোম্পানি কিন্তু খুব ভালো ভালো স্কিম দিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই কয়েকটা আলোচনা করলাম, তোমাদের বইগুলোতে তোমরা আরো ডিটেইলস পাবা। আমরা এখন আলোচনা করব বাংলাদেশের বীমা ব্যবসায়ের সমস্যাগুলো কি কি। বাংলাদেশের বীমা ব্যবসায়ের সমস্যা, বাংলাদেশের আমরা বলতে চাচ্ছি এই ব্যবসায় অনেক সফলতা আছে কিন্তু কিছুটা ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার কারণগুলো কি কি আমরা সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করব, তোমাদের একটু মনোযোগ দাও। দেশ বিভক্তি জনিত সমস্যা। 1947 সালে এই ভারতবর্ষটা দুটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ভারত, আরেকটা ছিল পাকিস্তান। এই ভারতবর্ষ যখন ছিল তখন আমাদের এই বঙ্গ, দ্যাট মিনস পূর্ববঙ্গ তেমন উন্নতি লাভ করে নাই, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা কোন দিক দিয়ে আমরা বেশি লাভ করতে পারি নাই। পশ্চিমবঙ্গ অনেক উন্নতি লাভ করে, ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের এই যে দেশ ভাগ হলো পাকিস্তান এবং ভারত, ফলে আমাদের দেশ বিভক্তির ফলে আমাদের যখন শিল্প ব্যবসা সব কলকাতা কেন্দ্রিক ছিল, ঢাকা কেন্দ্রিক কিছুই তেমন একটা উল্লেখযোগ্য ছিল না। ফলে দেশ বিভাগের ফলে আমরা তেমন বীমা শিল্প উন্নতি লাভ করতে পারি নাই, অর্থাৎ আগে থেকে আমাদের কোমর ভাঙা যেটাকে বলে আর কি। স্বাধীনতার অব্যবহৃত পরবর্তী সমস্যা, এটা কি? অর্থাৎ আমরা 47 সালে দেশ বিভাগ হলো, 1971 সালে আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু এই যেমন আমাদের স্বাধীনতা দেশ বিভাগের সময় যেমন আমাদের যে তিমিরে ছিলাম সেই তিমিরে কিন্তু আমরা তখনও ছিলাম। আমাদের পশ্চিম পাকিস্তান আমরা জানতাম 28 পরিবার, কেউ কেউ 22 পরিবার বলে। এই 22 পরিবার বা 28 পরিবারের কাছে সকল সম্পদ, ব্যবসা বাণিজ্য কুক্ষিগত ছিল। এই 22 পরিবারের বা 28 পরিবারের মধ্যে কোনো বাঙালি ছিল না। সুতরাং বাঙালি যেহেতু ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করতে পারে না, বাঙালি হলেই না আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানে কিছু একটা হতো। সুতরাং তখনও আমাদের ব্যবসা বাণিজ্যে তেমন একটা লাভ করতে পারি নাই। আর যারা পশ্চিমারা ছিল তারা তো আর এই দেশে ছিল না, তারা যেহেতু চলে গেছে, পরবর্তীতে আমাদের যে ব্যবসা বাণিজ্যে যাই একটু ছিল তাও আবার
সেই অন্ধকারে আমরা চলে গেলাম। অর্থনৈতিক কাঠামো ও নীতিমালা জনিত সমস্যা। অর্থনৈতিক কাঠামো হচ্ছে যে আমাদের স্বাধীনতা পরবর্তীকালের সরকার সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, ফলে তৎকালীন সরকার সকল বীমা প্রতিষ্ঠানগুলিকে জাতীয়করণ করে। ফলে পুঁজিবাদ যে অর্থনীতির বিকাশের জন্য পুঁজিবাদী অর্থ ব্যবস্থা খুব ভালো, কিন্তু এই যেহেতু আমাদের প্রথম ছিলাম আমরা সমাজতান্ত্রিক, পরবর্তীতে আমরা চলে আসলাম আবার পুঁজিবাদী, এই টানাহেঁচড়ার কারণেই আমাদের বীমা শিল্পের উপর এটা নেতিবাচক একটা প্রভাব পড়েছে এবং আমরা সঠিকভাবে এই জন্য আগাতে পারি নাই। দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের দেশের যে অর্থনৈতিক ভিত্তি হচ্ছে মুদ্রা বাজার এবং মূলধন বাজার। আমাদের এই মূলধন বাজার এখনো দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারেনি, ফলে আমাদের মূলধন বাজার যেহেতু ভালো না, এই জন্য শিল্প নতুন নতুন কোম্পানির সৃষ্টি হতে পারতেছে। সুতরাং মূলধন বাজার যদি স্ট্রং হয় তাহলে আমাদের কোম্পানি, নতুন নতুন কোম্পানি গড়ে উঠবে এবং দেশের এই ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের মতো বীমা কোম্পানিও গড়ে উঠবে। কিন্তু আমাদের মুদ্রা বাজার মোটামুটি স্থিতিশীল এবং ভালো, এবং কিন্তু আমাদের মূলধন বাজার এখনো খুব ভালোভাবে গড়ে না ওঠার কারণেই বীমা ব্যবসায় উদ্যোক্তারা এগিয়ে আসতে পারছেন না। মূলধনের অভাব। এই দেশের জনগণের মাথা পিছু আয় কম, ফলে তাদের সঞ্চয় কম। সঞ্চয় কম হওয়ার ফলে তাদের মূলধন, বাংলাদেশের তেমন একটা মূলধন গড়ে ওঠে না। আর মূলধনের অভাবেই আমাদের বীমা ব্যবসায়ী প্রতিষ্ঠানও গড়ে উঠতে পারছে না। সঞ্চয়ের হার কম। একটু আগে বলছিলাম যেহেতু আয় কম, জনগণের মাথা পিছু আয় কম, এই জন্য সঞ্চয় কম। আর সঞ্চয় কম হলে কি, জনগণ খাওয়ার পরে না, যদি আয়ের পরে ব্যয় হয়, ব্যয়ের পরে কিছু টাকা থাকলে তারা সঞ্চয়ের চিন্তা করে। যেহেতু এখানে সঞ্চয়ে যেহেতু টাকাই তাদের থাকে না, সঞ্চয় করে না। আর সঞ্চয় যেহেতু হয় না, এই জন্য বীমা করতেও জনসাধারণ আগ্রহী হয় না, কারণ বীমা প্রিমিয়াম দেওয়ার মতো তার সামর্থ্য থাকা চাই। যেহেতু বীমা করার মতো তার সামর্থ্য থাকে না, এই জন্য ওরা বীমা শিল্পে তেমন একটা প্রসার লাভ করতে পারে না। শিল্পায়নের মন্থর গতি। শিল্পায়নের মন্থর গতি। আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠান খুব বাড়ছে, তবে এটা গতিটা খুব দ্রুত না। আর যেহেতু এটা মন্থর গতিতে বাড়তেছে, এই জন্য শিল্প ব্যবসা বাণিজ্যেরও তেমন উন্নতিও নাই। আর শিল্প ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু কম পরিমাণে গড়ে উঠছে, এই জন্য বীমাও হচ্ছে না, বীমা শিল্প দ্রুত প্লারিশ হচ্ছে না। অর্থাৎ শিল্পের সাথে বীমার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। যদি শিল্প উন্নতি হয়, শিল্পের হাত ধরেই বীমা শিল্পেরও প্রসার লাভ ঘটে। আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার জন্য যে অন্যতম প্রধান একটা সমস্যা, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ লাল পিতার দৌরত্বের কারণে আমাদের দেশে বিনিয়োগে আগ্রহী হয় না, এবং এই কারণে শিল্প বীমাকারী প্রতিষ্ঠানেরও গড়ে উঠছে না। ব্যবস্থাপনার অদক্ষতা। আমাদের দেশে এটা হচ্ছে অপ্রিয় সত্য, আমাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠান চালানোর মতো মনে আমাদের সক্ষমতা নাই। আমরা দেখলাম আদমজি জুট মিল আমরা চালাতে পারলাম না, আমাদের স্টিল মিল আমরা চালাতে পারলাম না। এটা আমাদের অদক্ষতা, আমাদের ম্যানেজমেন্টের অদক্ষতা। যখন এটা স্থাপিত হয় তখন তো লাভজনকই ছিল, এবং ওই অ্যাসেসমেন্ট করে সম্ভবত যাচাই করে এটা করে, কিন্তু পরবর্তীতে আমরা এটা চালু রাখতে পারি নাই। এই যে অবস্থাটা, সুতরাং ম্যানেজমেন্ট, বড় প্রতিষ্ঠান চালানোর মতো, বীমা প্রতিষ্ঠান চালানোর মতো আমাদের দক্ষ ম্যানেজমেন্ট দরকার। দক্ষ ম্যানেজমেন্টের অভাবের কারণেই কিন্তু আমাদের অনেক বীমা প্রতিষ্ঠান গড়ে উঠছে না, যেগুলো গড়ে উঠছে সেগুলো সুচারুভাবে পরিচালিত হচ্ছে না, মুনাফা কম হচ্ছে। শিক্ষার অভাব। শিক্ষার অভাবটা কি, শিক্ষার দুইটা দরকার। এক হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের জন্য শিক্ষার অভাব, শিক্ষা দরকার, শিক্ষিত হলেই তারা ভালো দক্ষ ব্যবস্থাপক হবে। আর যারা বীমা করবে, বীমা গ্রাহক জনসাধারণ যদি শিক্ষিত হয়, তাহলে না বীমার গুরুত্ব বুঝতে পারবে। আর বীমার গুরুত্ব বুঝতে পারলেই বীমা জনগণ বীমা করতে আগ্রহী হবে এবং বীমা শিল্পের প্রসার ঘটবে। মনে রাখা চাই, শিক্ষা যেমন
জনসাধারণ দরকার, তাহলে শিক্ষিত হলে সে তার জীবনের মূল্য বুঝবে, সে জীবন এবং বীমা করলে কি লাভ সেটাও সে বুঝতে পারবে এবং তখন বীমা করতে আগ্রহী হবে এবং বীমা শিল্পের প্রসার ঘটবে। প্রশিক্ষণের অভাব, প্রশিক্ষণ আমাদের যারা বীমা প্রতিষ্ঠানে ব্যবসার সাথে জড়িত আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা দরকার, কিন্তু আমাদের বেশিরভাগ লোকে বীমার সম্পর্কে, আমাদের সাধারণ জনগণ বীমার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আছে। সুতরাং দক্ষ যদি বীমা প্রতিনিধি থাকে তাহলে তারা জনগণকে এই যে কুসংস্কার বা নেতিবাচক মনোভাব সেটা দূর করে জনসাধারণকে বীমা করতে আগ্রহী করতে পারবে। সুতরাং আমাদের যথাযথ, যদিও আমাদের বাংলাদেশ বীমা একাডেমি আছে, তারপরে যথাযথ প্রশিক্ষণ হচ্ছে না, প্রশিক্ষণের জন্য প্রচুর পরিমাণ অপ্রতুলতা রয়েছে। অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, আমাদের দেশের রাজনীতির অবস্থা কোনোক্রমে আমরা স্থিতিশীল করতে পারি না। বর্তমান সরকার কিছুটা স্থিতিশীল রয়েছে, সুতরাং রাজনৈতিক টানাপোড়েনের কারণেও কিন্তু এই আমাদের দেশের বীমা শিল্পের তেমন একটা প্রসার লাভ ঘটে নাই। ব্যক্তি মালিকানাধীন বীমা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অর্থাৎ ব্যক্তি, যদিও ব্যক্তি মালিকানাধীন বীমা শিল্পগুলো বর্তমানে আসার ফলে সরকারি বীমা প্রতিষ্ঠানের কিছুটা খারাপ অবস্থা সৃষ্টি হচ্ছে, তবে এই বীমা প্রতিষ্ঠানগুলোর নেতিবাচক দিকটা হচ্ছে তারা সুচারুভাবে ব্যবসা পরিচালনা করতে পারছে না, তাদের নামে অনেক নৈতিক অপরাধের অভিযোগরা অভিযুক্ত হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা খারাপ দিক, অর্থাৎ তাদের নৈতিকতার মান খুব ভালো না। মিশ্র অর্থনৈতিক সমস্যা, মিশ্র অর্থনীতি অর্থাৎ পুঁজিবাদীও না, আমরা সমাজতান্ত্রিকও না, মিশ্র অর্থনীতি। সুতরাং দুইটারই ভালোটা নিতে যে কোনটা যে কি পরিমাণে নিব সেটাই আমরা বুঝি না, অর্থাৎ এখানে কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে, ফলে এটা অনেকটা সরকারের সাথে বেসরকারি প্রতিষ্ঠান একটা প্রতিযোগিতা হয়ে যায়। এই কারণে অর্থাৎ কোন শিল্পেই বেশি প্রসার লাভ করতে পারে না, বেসরকারি খাত বেশি উন্নতি লাভ করতে পারে না, সরকারি প্রতিষ্ঠান বেশি করার কারণে এখানে একটা প্রতিযোগিতার কাজ করে। এই প্রতিযোগিতার কারণে সরকার স্থির হতে পারে না তারা কোনটা করবে, সরকারি বীমা প্রতিষ্ঠান থাকবে না বেসরকারি গুলোকে থাকবে। দুটো একসাথে চলাতে সরকারের সাথে অর্থাৎ বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলোর একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। বীমা দাবি মেটানোর জটিলতা, আমরা জানি বীমা ব্যবসার অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্ষতি বা দুর্ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে বীমা দাবি পরিশোধ করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা করা সম্ভবপর হয় না, ফলে তারা বিভিন্ন অজুহাত খুঁজে বীমা দাবি মেটাতে, অনেক অজুহাত খুঁজে অনেক সময় দিতে চায় না এবং দিতেও অনেক বিলম্ব করে। এটা হচ্ছে বড় রকমের একটা সমস্যা। জনসাধারণের আস্থাহীনতা, আমাদের দেশের বেশিরভাগ মানুষই লেখাপড়ায় তেমন একটা শিক্ষিত না, যেহেতু অশিক্ষিতের সংখ্যা খুব বেশি, এই জন্য জনগণের মধ্যে এই কুসংস্কার কাজ করে। এছাড়া আমাদের বীমা ব্যবসার সাথে জড়িত কর্মচারীরা দক্ষ না হওয়ার কারণে জনগণের বীমা ব্যবসার প্রতি জনগণের আস্থা স্থাপন মানে আস্থা বৃদ্ধি করতে পারছে না, ফলে বীমা ব্যবসার প্রসারতা ঘটছে না। কারণ আস্থাহীনতা বড় রকমের একটা সমস্যা, আর বিশেষ করে আমাদের এই দেশের মানুষ যেহেতু একটু কুসংস্কার এবং মান্দাতার আমলের আঁকড়ে পড়ে থাকতে চায়, এই জন্য তাদের এখান থেকে বের করে আনার জন্য আমাদের বীমা ব্যবসায়ী প্রতিনিধি কর্মচারী তাদেরকে অনেক বেশি দক্ষ হওয়া দরকার, যে ফলে কিন্তু তারা দক্ষ না, ফলে আমাদের বীমা ব্যবসাও আস্থা, জনসাধারণের বীমার প্রতি আস্থার সংকট রয়েছে। প্রাচীনপন্থী, অর্থাৎ সব সৃষ্টিকর্তাই কি করে দিবেন, সুতরাং বীমা করে লাভ, এই কারণে আমাদের অনেক বীমা করতে চায় না। এবং আমাদের বীমা প্রতিষ্ঠানগুলো সাধারণত এই পুরানো আমলের নিয়ম নীতি, আমরা এখন বীমা পত্রের ভাষা ইংরেজি, সুতরাং এটা কিন্তু ঠিক না। বাস্তবায়ন কর্মপন্থার অভাব, অর্থাৎ এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম আলিকুর খুব ভালো ব্যবসা করে যাচ্ছে, কারণ তার অন্যতম একটা
হচ্ছে ওরা ভালো ভালো স্কিম দিতেছে, নতুন নতুন অর্থাৎ যুগোপযোগী স্কিম দিয়ে জনসাধারণের কাছ থেকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের সরকারি বা বাংলাদেশে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তা করতে তেমনটা সক্ষম হচ্ছে না। তারা সেই একই পলিসি, অনেক পুরোনো আমলের পলিসি, যেটা প্রাচীনপন্থীর কথাই আবার চলে আসে, যে এটি আবার ঘুরিয়ে ফিরে চালছে, অর্থাৎ নতুন নতুন স্কিম ওরা চালু করতে পারছে না। প্রশাসন, ব্যবস্থাপনা, সংগঠন, কাঠামো, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পদবিন্যাস এবং বন্টন জনিত অসামঞ্জস্যতা বিদ্যমান এবং নিম্ন পর্যায়ে ফলে কর্মীদের এই ক্ষেত্রে বেশি আগ্রহী হয় না, এই ক্ষেত্রে চাকরি করতে বেশি আগ্রহী হয় না। অহেতুক অপচয়, বাংলাদেশের বীমা প্রতিষ্ঠানগুলোতে কাজের লোকের চেয়ে বিলাসী লোকের সংখ্যা বেশি। এখানে এটা এই ফলে, এই যে একটু আগে বলছিলাম বেসরকারি সমস্যা, বেসরকারি মানে আত্মপ্রকাশের ফলে এই ঘটনা, অর্থাৎ বীমা ব্যবসায় অহেতুক অপচয়টা বেশি হয়। তারা দেখা যায় বিলাসী উপরের পদগুলোতে তারা নিজেরা কুক্ষিগত করে রাখে এবং প্রচুর পরিমাণে বেতন নেয়, কিন্তু কাজের কাজ তেমন একটা করে না, ফলে অপচয়টা বেশি হয়। নৈতিকতার বিপর্যয়, যেটা একটু আগে বলছিলাম, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নৈতিকতার বালাই খুব কম। জনসাধারণের শিক্ষা চেতনার মান কম, অর্থাৎ শিক্ষার যেমন নাই তেমন জীবন বোধ সম্পর্কে তেমন চেতনাও তাদের কম। আসি তো চলছে গাড়ি চলুক গাড়ি, অর্থাৎ জীবনের প্রতি যে মূল্য দেওয়া দরকার, ভবিষ্যতের প্রতি একটু উন্নত জীবনযাপনের চিন্তা করা দরকার, এই কথাটা, এই বোধোদয় দেশের অনেক মানুষের মধ্যে নাই। আর এছাড়াও যেহেতু তারা নিম্নয়ের মানুষ, এই জন্য তারা এত বেশি কিছু চিন্তা করতে পারে না। সার্বিক অর্থনৈতিক সামাজিক অবস্থা, আমাদের অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা বলি, আমাদের আর্থ সামাজিক অবস্থা কিন্তু এখনো খুব নিম্নমানের। ফলে আমরা এই কারণেই আমাদের বীমা শিল্পের বলতে গেলে প্রসারটা হচ্ছে না। আমরা এতক্ষণ সমস্যাগুলো জানলাম, তোমরা এই সমস্যাগুলো একটু মনোযোগ সহকারে পড়বা, পরীক্ষায় কিন্তু এটা আসে। এখন আমরা পড়বো বীমা ব্যবসায় সমস্যা সমাধানের উপায়গুলো। আমরা বীমা ব্যবসায়ের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তোমরা যে আলোচনা করছো, আমরা একটু আগে আলোচনা করলাম, এগুলোই কিন্তু সমাধানের, এগুলোর উল্টে লিখলেই সমাধান হয়ে যায়। তারপরেও আমরা একটু ভিন্ন মাত্রায় লেখার চেষ্টা করবো যদি প্রশ্ন দুটেই আসে। পার্ট এ বি, এটা সাধারণত পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথমটা দেখো, আমরা আবারও বলি, আমরা সমাধানগুলো, সমস্যাগুলিকে যদি সমাধানের উপায় দিয়ে লিখি তাহলেও হবে, কিন্তু যে স্মার্ট লেখার জন্য আমরা এখন একটু পড়তে যাচ্ছি। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। আমাদের ব্রিটিশ শাসন আমলে যেমন আমরা অনগ্রসর ছিলাম, এইভাবেই যদি থাকি তাহলে তো বীমার জনগণ খাইতে পারলেই না, সে ভবিষ্যতে বাঁচার চেষ্টা করবে, তাহলেই বীমার কথা আসবে মাথায়। সুতরাং আমাদের অর্থনৈতিক অবস্থা অবশ্যই উন্নত করতে হবে। যদি অর্থনৈতিক অবস্থা আমরা উন্নত করতে পারি, তাহলে বীমা ব্যবসায় স্বয়ংক্রিয়ভাবে উন্নতি লাভ করবে। বীমা শিক্ষার ব্যাপক প্রসার এবং উৎকর্ষ সাধন। বীমা, যে বীমার প্রতি জনগণের কি হচ্ছে, একটা নেতিবাচক ধারণা, যে যদি বীমার প্রতি জনগণের যদি নেতিবাচক ধারণাটা থাকে তাহলে কি হবে না, বীমা করলে মানুষের ভালো হয়, সে উন্নতি লাভ করবে, এইগুলো যদি সে জানতে পারে তাহলে না বীমার প্রতি আগ্রহী হবে। যেমন আমাদের দেশের মেয়েরা খুবই ভালো, উন্নত দেশ, বিশেষ করে আমেরিকা ইউরোপে মেয়েরা বিয়ে করার আগে জিজ্ঞাসা করে যে ওর হবু স্বামীর বীমার পত্র আছে কিনা, থাকলে কত টাকা মূল্যের। অর্থাৎ ওরা জীবন সম্পর্কে জানে, যে ওর হাজবেন্ড যদি অনুপস্থিতিতে তার কি হবে, সেফগার্ডটা সে জানতে চায়। সুতরাং মনে রাখা দরকার, বীমা শিক্ষার যদি প্রসার ঘটে তাহলে মানুষের কি হবে, বীমা করতে আগ্রহী হবে। সুতরাং আমাদের বিভিন্ন পাঠ্যসূচিতে বীমার গুরুত্ব তুলে ধরা দরকার, এবং এই বিষয়ে আমাদের আমার মনে হয় উচ্চ মাধ্যমিক স্তরেই থেকে বীমা সম্পর্কে জনগণের ধারণা দিতে হবে। মাধ্যমে প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি, অর্থাৎ বাংলাদেশে বীমা একাডেমি আছে, এটা ভালো কথা, কিন্তু এই বীমা একাডেমি আমাদের কর্মীদেরকে, যারা বিশেষ করে বীমা প্রতিনিধিদেরকে
যদি যথাযথ প্রশিক্ষণ দিতে পারে, তাহলেই জনসাধারণের মধ্যে তারা চেতনা জাগ্রত করতে পারবে এবং বীমা তাদের আস্থা বৃদ্ধি করে এবং বীমা গ্রাহকের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। সুতরাং বীমা প্রতিনিধিদেরকে বেশি পরিমাণে প্রশিক্ষণের বন্দোবস্ত করতে হবে। ব্যাপক প্রচারের ব্যবস্থা। বীমার সম্পর্কে যে জনসাধারণের একটা নেতিবাচক ধারণা আছে, এই নেতিবাচক ধারণাটাকে দূর করার জন্য সরকার ব্যাপকভাবে যদি প্রচার প্রচারণা কার্যক্রম চালায়, তাহলে এই জনসাধারণের মধ্যে যে আস্থাহীনতা আছে সেটা দূরীভূত হবে এবং বীমার প্রতি তারা ব্যাপকভাবে আকৃষ্ট হবে। দক্ষ ব্যবস্থাপনা হলে কি হবে? দক্ষ ব্যবস্থাপনা যেমন ঝুঁকিটা অ্যাসেস করতে পারে, এটা যেমন ভালো। দক্ষ ব্যবস্থাপনার নতুন নতুন স্কিম, নতুন নতুন পলিসি, আকর্ষণীয় পলিসি জনসাধারণের কাছে উপস্থাপনের মাধ্যমে বীমা করতে জনসাধারণকে আগ্রহী করে তুলতে পারে। সঠিক পরিকল্পনা। আমরা জানি পরিকল্পনা ছাড়া তো কোনো কিছুই করা যায় না। সুতরাং যদি পরিকল্পনাটা সঠিক পরিকল্পনা সরকারের থাকা চাই যে এই শিল্পটা এগিয়ে নেওয়ার জন্য, একইভাবে আমাদের যারা ব্যবস্থাপক, বীমা ব্যবসার সাথে সম্পৃক্ত, তাদেরকেও সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুলোই তারা বীমা শিল্পের ব্যবসার যে সমস্যাগুলো অনেকটা দূরীভূত করা সম্ভবপর হবে। নীতিমালা প্রণয়ন। নীতিমালা এটা সরকারের উচ্চ মার্গের বিষয়। সুতরাং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের মাধ্যমেই একটা শিল্পের উন্নতি করা যায়। যেমন আমরা সরকার কয়েক বছর পর পরই বাণিজ্য নীতি তৈরি করে, অর্থাৎ বাংলাদেশের ইপিজেড গুলিতে কি ধরনের সুবিধা দিবে, কোথায় করা অবকাশ দিবে, এই বিষয়গুলো। সুতরাং বীমা শিল্পের উন্নয়নের জন্য এই ধরনের সুষ্ঠু এবং স্থায়ী একটা নীতিমালা দরকার। যে নীতিমালার পথ ধরেই, নীতিমালা কি একটা কোনো কার্য সম্পাদনের স্থায়ী দিক নির্দেশনা। সুতরাং যদি সরকার উচ্চ মহলে যদি এই বিষয়ে এই শিল্পকে গুরুত্ব দিয়ে কোনো নীতিমালা প্রণয়ন করে, তাহলে এই শিল্পের হতে পারে দ্রুত উন্নতি সাধিত হতে পারে। বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা। আমাদের দেশের বীমা প্রতিষ্ঠানগুলো অতি মুনাফামুখী, তারা বেশি মুনাফা করতে চায়, আর বেশি মুনাফা করতে গেলেই কার স্বার্থ টান পড়ে? বীমা গ্রাহকদের স্বার্থ। সুতরাং এটা কখনোই মঙ্গলজনক না। অর্থাৎ তারা যদি বীমা প্রতিষ্ঠানগুলো যদি সাম্য মুনাফা অর্জন করার নীতি গ্রহণ করে, তাহলেই বীমা গ্রাহকদেরকে অধিক সুযোগ সুবিধা, অর্থাৎ কম প্রিমিয়ামে বেশি বীমা দাবি পরিশোধ অথবা বেশি বোনাস দেওয়া সম্ভব হয়। তাহলেই বীমা গ্রাহকরা বীমা করতে বেশি উৎসাহী হবে। যোগ্য ও দক্ষ কর্মচারী নিয়োগ। আসলে বীমাটাকে আমরা মনে করি হেলাফেলা, যার কোনো ক্ষতি নেই সে বীমা ব্যবসা প্রতিনিধি হয়। আসলে এটা হলে হবে না। বীমা যেহেতু অন্যের পকেট থেকে টাকা আনতে হবে, অন্যকে বুঝিয়ে টাকা আনতে হবে, সুতরাং বুঝানো দরকার। আর বীমা হচ্ছে একটা অযাচিত পণ্য। এই পণ্য, যে অযাচিত পণ্য কাজ করে, যে পণ্য গ্রাহকরা নিজেরা ক্রয় করতে আগ্রহী হয় না, তাদেরকে ক্রয়ে অনেকটা প্রলুব্ধ করা দরকার। আর এই জন্য দরকার চাই দক্ষ এবং যোগ্য কর্মচারী, আর এই জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মচারীকে দক্ষ এবং যোগ্য করে তোলা প্রয়োজন। নৈতিকতা এবং নিয়মতান্ত্রিকতার চর্চা করা। এই যে আমরা শুরুতেই বলছিলাম ম্যাটল্যাবের কথা, ম্যাটল্যাব কি করে? ওদের নৈতিকতার ক্ষেত্রে আপোষহীন, ওদের সততা, 1 নাম্বার ওদের বৈশিষ্ট্য সততা এবং নিয়মতান্ত্রিকতা। আমাদের টাইম ম্যাচিউরড হয়েছে, ওরা বীমা দাবি পরিশোধ করে ফেলবে। তোরা কোনো বীমা প্রতিনিধি বীমা গ্রাহকদের থেকে প্রিমিয়াম নিয়ে এটা তসরুফ করে না। অর্থাৎ এই যে নৈতিকতা, মানুষের আস্থা টাকা পয়সার প্রতি যখন দিবে, যদি তার সততার সম্পর্কে সন্দিহান থাকে, তাহলে কিন্তু নিজের পকেটে টাকাটা দিতে চাইবে না। মনে রাখা চাই, যদি বীমা প্রতিনিধি, বিশেষ করে বীমা কর্মচারীদের যদি নৈতিকতার মান উন্নত হয় এবং নিয়মতান্ত্রিক, অর্থাৎ নিয়ম মাফিক যা হওয়ার তাই যদি তারা করতে সচেষ্ট থাকে, তাহলে বীমা শিল্পের প্রসার ঘটবে। বীমা পরিবেশ উন্নত ও সংহত করা, এটা বলার অপেক্ষা না। বীমা পরিবেশ যদি উন্নত হয়, তাহলেই বীমা শিল্পের উন্নতি ঘটবে। বীমা দাবি প্রদানের জটিলতা হ্রাস, অর্থাৎ আমরা সমস্যার ক্ষেত্রে এটা বলছিলাম, বীমা বাংলাদেশের বেশিরভাগ বীমা
কারী প্রতিষ্ঠানেই অহেতুক ঝামেলার সৃষ্টি করে, বীমা দাবি প্রদানে অনাগ্রহতা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে অহেতুক বিলম্ব করে। আর এই সকল কারণেই কি হয়, বীমা জনসাধারণ এই অভিজ্ঞতার কারণে বীমা করতে আগ্রহী হয় না, অন্যদেরকেও নিরুৎসাহিত করে থাকে। বাস্তবায়ন কর্মপন্থা, অর্থাৎ যে বিভিন্ন স্কিম গুলো নিবে সেগুলো হওয়া উচিত কি যুগোপযোগী। আমাদের বেশিরভাগ বীমা কোম্পানিগুলো তাদের মানদাতার আমলের সনাতনী বীমা পলিসি নিয়ে ব্যস্ত থাকে। এবং রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো কিছুরই উন্নতি হয় না। বীমা শিল্পের তো হবেই না, দেশেরও যেমন উন্নতি হয় না, জনসাধারণ হয় না, বীমা শিল্পের উন্নতি সম্ভব না। এই জন্য চাই কি একটা স্থিতিশীল সরকার এবং শক্তিশালী সরকার। শক্তিশালী সরকার মানে শক্তি মন্ত্রী এমপি তারা শক্তিমান হবে এমনটা না, অর্থাৎ সরকার যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে এইটা দেশের জন্য মঙ্গল। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হলে সরকার প্রয়োজনে খুব ভালো সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারে। আর যদি দুর্বল সরকার হয় অর্থাৎ জোট সরকার হয় তাহলে কিন্তু বিপদ, সরকার সিদ্ধান্ত নিতে পারেন না দ্রুত। নেক্সট এন্ড লাস্ট, দেশের সামগ্রিক, এটা সামগ্রী না এটা সামগ্রিক হবে, ভুল লিখছি, এটা সামগ্রিক হবে, সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি সাধন। যদি সামগ্রিকভাবে দেশের উন্নতি হয়, আমরা যদি এগিয়ে যাই, জনসাধারণের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং জনগণ কি হবে, শিল্পে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করবে। আমাদের জানা দরকার, আমাদের আজকে আমরা এই বীমা শিল্পের যদি উন্নতি না হয় তাহলে আমরা কি হবে না, আমাদের উন্নতি হবে না। তাহলে আমাদের উন্নতির জন্য দরকার বীমা শিল্পের উন্নতি। আমাদের উন্নতি মানে বীমা শিল্প উন্নতি, এই কথাটা কিন্তু মনে রাখা দরকার। আমরা আজকে এখানে এটা লিখবো সামগ্রিক, সামগ্রিক উন্নয়ন। আমাদের আজকে আমাদের এখানে ক্লাস শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আমরা চাই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট, এটা কিন্তু আছে লাস্ট ক্লাস না, পরে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।